সন্ধ্যা। যারা প্রথমবারের মতো টিউন করেছেন তাদেরকে আমন্ত্রণ আজকের সান্ধ্য আয়োজনে। আপনি টিউন করেছেন 103.1 FM রেডিও বাংলা এডিলেডের ঘড়িতে। এখন এডিলেড সময় সন্ধ্যা ঠিক 9:30। এই মুহূর্তে আমাদের নিয়মিত শ্রোতা যে আপনি আমাকে শুনছেন তাকে রেডিও বাংলা এডিলেডের পক্ষ থেকে জানাই আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গী হবেন। ফিরছি মূল অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, গেল সপ্তাহে যে কথাটি বলছিলাম আরও একবার বলি। সাউথ অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের স্থায়ীভাবে বসবাসের ইতিহাস স্বাধীনতা পরবর্তী হলেও তা 80 দশক পর্যন্ত ছিল একেবারেই হাতে গোনা। শুরুতে মূলত উচ্চশিক্ষার্থেই ছিল এই আসা যাওয়া। এরপর ক্রমশই বাড়তে থাকে বাংলাদেশি ইমিগ্রান্টের সংখ্যা এবং সংখ্যা বাড়ার সাথে সাথেই কমিউনিটির প্রয়োজন এবং সময়ের চাহিদায় কিছু বাংলাদেশি মানুষের উদ্যোগে জন্ম নিতে থাকে একের পর এক সংগঠনের। রেডিও বাংলা Adelaide will always be supporting local community and their events. We encourage all the community work you have done for us. প্রিয় শ্রোতা, রেডিও বাংলা এডিলেড উদ্যোগ নিয়েছে সেই সকল সংগঠনগুলোর শুরু থেকে আজ পর্যন্ত যে তাদের পথ চলা তার কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরা। আজ সাবকা সংগঠনটি এবং তার কার্যক্রমকে জানতে আপনাদের সামনে এই সংগঠনকে ঘিরে তাদের যে প্রচেষ্টা তাকে তুলে ধরার কিছুটা চেষ্টা থেকে স্টুডিওতে আছি আমি নাদিরা সুলতানা নদী। আমন্ত্রণ জানিয়েছি সাবকার সাথে আছেন এমন কজন সংগঠককে। তাহলে জমিয়ে বসুন, চলুন শুনি তাদের বিস্তারিত পরিচয় পর্ব তো থাকছেই, তার পরবর্তীতে যা শুনবো সেটি হচ্ছে সাবকার ভবিষ্যৎ, মিশন, ভিশন এবং এই পথ চলা কতটা তাদের কাঙ্ক্ষিত। আমার সাথে আছেন ডক্টর আবু সিদ্দিক মিয়া, চেয়ারপারসন এই সংগঠনটির, আছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান পল্লব, জেনারেল সেক্রেটারি, আছেন হাসান ইমাম, কালচারাল সেক্রেটারি, আছেন মিসেস নাজিয়া জেরিন হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি, আছেন ফারহানা মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি। আপনাদের সকলকে রেডিও বাংলা এডিলেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাহলে শুরু থেকে শুরু করি। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আজকে রেডিও বাংলা এডিলেড প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলছে। আমরা আন্তরিকভাবেই আপনাদের ধন্যবাদ তো জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা সময় করে আসবার জন্য। তাহলে শুরু থেকেই শুরু করি আঙ্কেল। একদম শুরুতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার জানা মতে আপনি এখন বর্তমানে এই সংগঠনটির প্রেসিডেন্ট চেয়ারপারসন। তো সাবকার ইতিহাস যদি জানতে চাই, কবে প্রতিষ্ঠিত হলো, প্রথম কে, ঠিক কি ধরনের চিন্তা থেকে এই সংগঠনটি করেছিলেন, আপনার কতটুকু জানা আছে আঙ্কেল আমাদের শ্রোতাদের বলবেন কি? শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। নদী, তোমাকে এবং রেডিও বাংলা অ্যাডেলাইড টিমকে সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এই মুহূর্তে যারা প্রোগ্রাম শুনছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে সাইদ হাসানের স্ত্রী সুমনা শারমিনের অকাল মৃত্যুতে আমি সাবকার পক্ষ থেকে গভীর মর্মবেদনা ও শোক প্রকাশ করছি। আমরা বিদেশি আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সাইদ এবং সুমনার প্রিয়জনদের এই শোককে বহন করার ক্ষমতা দিন। প্রথমত, তুমি জানতে চেয়েছ সাবকা কখন হলো। 2003 সনের শেষের দিকে আমরা সমমনা কয়েকজন বেশ কয়েকটি ইনফরমাল মিটিং করি। 2004 সনের 11 জানুয়ারি একটি ফর্মাল মিটিংয়ের মাধ্যমে সাবকায় আত্মপ্রকাশ ঘটে। তাই তুমি বলতে পারো যে 11 জুন হচ্ছে সাবকার জন্মদিন। 11 জুন, এটা 11 জানুয়ারি হচ্ছে সাবকার জন্মদিন। দ্বিতীয়ত, তুমি আরো জানতে চেয়েছ কি ধরনের চিন্তা থেকে সাবকা হলো। জি, আমরা সমমনা কয়েকজন দীর্ঘদিন যাবৎ এমন একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম যার ভিত্তি হবে সততা, পারস্পরিক শ্রদ্ধা, সম অধিকার, সুবিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই মূল্যবোধগুলোকে সামনে রেখে আমরা সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন গঠন করি।
প্রথম এজিএম হয় এনফিল্ডের ইন্ডিয়ান কমিউনিটি হলে 2004 সনের 13ই মার্চ। নতুন সংগঠনটির কয়েকটি উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করা হয়। আমাদের উদ্দেশ্য বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করা। আমাদের উদ্দেশ্য বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ, লালন ও প্রসার করা। আমাদের উদ্দেশ্য বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে রেখে যাওয়া। আমাদের উদ্দেশ্য আমাদের সংস্কৃতিকে বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজে পরিচিত করা। আমাদের উদ্দেশ্য বাংলাদেশিদের যে কোনো সমস্যা সমাধানে সহযোগিতা করা ও প্রয়োজনে সরকারি পর্যায়ে এমনকি যোগাযোগ করা। এই উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বাংলাদেশি কমিউনিটি স্কুল নামে একটি স্কুল খুলি, যা 2004 সনে 8ই ফেব্রুয়ারি 39 জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। আঙ্কেল, আমার মনে হয় আমি পরবর্তীতে যা জানতে চাইছিলাম তার অনেক কিছুই আপনি শুরুতে বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি আবার ফিরবো, আরো বিস্তারিত ফিরবো। তার আগে আঙ্কেল, আপনাকে মনে আছে প্রথম পরিচালনা পরিষদে কে বা কারা ছিলেন? হ্যাঁ, তা খুবই মনে আছে। তবে মানে ঠিক অল্প কজনের নাম, মানে আমি জানি একটা কমিটিতে অনেক বেশি লোক থাকে, বাট একদম শুরুতে পরিচালনা পরিষদ একজন শুরুতে আমরা যেহেতু 2000, আমি তোমাকে আগেই বলেছি যে 2004 সনের 11ই জানুয়ারিতে আমাদের সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে এবং ওখানে যারা ফাউন্ডার মেম্বার ছিলেন ওনারা সর্বসম্মতিক্রমে একটি কার্যনির্বাহী পরিষদ সিলেক্ট করেন। সেই কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন বা চেয়ারপারসন ছিলেন ডক্টর আবুল হোসেন, ভাইস চেয়ারপারসন ছিলেন ডক্টর মাহফুজ আজিজ, জেনারেল সেক্রেটারি ছিলেন মিস্টার খন্দকার আজাদ, উনি এখন ইউএসএ তে। ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন ডক্টর ইফতেখার আহমেদ, উনি এখন সিডনিতে। কালচার সেক্রেটারি ছিলেন মিসেস মারুফা হোসেন গাফফার। পাবলিক রিলেশনস সেক্রেটারি ছিলেন মিস্টার কাজী সাকওয়াত হোসেন। স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মিস্টার আশরাফুল আলম। এই 7 জনকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা যা শুরু করেছি, আমরা সাবকার আরো অনেক কথা শুনবো। প্রিয় শ্রোতা, আঙ্কেল যে দুঃসংবাদটি দিয়ে আজকে শুরু করলেন ওনার বক্তব্য, আমি আরো একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। এডিলেডে বসবাসরত আমাদের ছোট ভাই সাইদ হাসানের প্রিয়তমা স্ত্রী সুমনা শারমিন গতকাল বিকেলে রয়্যাল এডিলেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমনা দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ চালিয়েছেন। অবশেষে সব প্রিয় মুখগুলোকে আজ কান্নায় ভাসিয়ে চলেই গেলেন। প্রিয় এডিলেডবাসী, আগামীকাল বাদ আসর আল খলিল মসজিদে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। যাদের পক্ষে সম্ভব আশা করছি সামিল হবেন অকাল প্রয়াত এই মেয়েটির নামাজে জানাজায়। প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন শোক পাশাপাশি চলে। আজ সাবকার সাথে আছি আরো বিস্তারিত কথা নিয়ে আসবো। তার আগে আজকে অনুষ্ঠানের প্রথম গানটিতে চলে যাচ্ছি। পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর, তুমুল
উল্লাসে ভরা প্রিয় শহর। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর, তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। সেখানে হয়তো সবাই ব্যস্ত, মেলে না সময়, তবু সেখানে ফিরে যেতে চায় ফেরারি হৃদয়। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের শেষে, বিষণ্ণ রাতের শেষে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে। প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে। প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে হয়তো বদলে গেছো, হয়ে গেছো অচেনা তুমি, তবু তোমাকে ফিরে পেতে চাই দূরের আমি। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের শেষে, বিষণ্ণ রাতের শেষে। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে। প্রিয় শ্রোতা, শুনলেন আশিকুজ্জামান টুলুর কণ্ঠে এই দূর পরবাসে। বলা যেতে পারে এটি একটি প্রবাসী সঙ্গীত। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM প্রতি বুধবার রাত ঠিক 9:30। ফিরছি সম্মানিত অতিথিদের কাছে। আমরা যেখানে ছিলাম, আঙ্কেল আপনি শুরুতে অনেক বেশি সুন্দর করে অনেক কিছু বলে দিয়েছেন। তারপরও আমি এই মুহূর্তে যেটা জানতে চাবো সেটি হচ্ছে যে আপনাদের এই কমিটিটি কততম? এটি পল্লব ভাই আপনি বলবেন কি? হ্যাঁ, ধন্যবাদ নদী আপু। আসলে সাবকার প্রোগ্রামগুলো আমরা যেটা করি, বেসিক্যালি আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে প্রথম মিটিংয়ে আমরা ঠিক করি যে সাবকাতে আমরা পুরো বছরে কি কি অনুষ্ঠানগুলো। আচ্ছা, অনুষ্ঠানটাতে আমি আসছি, আমি জানতে চাইছিলাম আপনাদের এটি কততম, মানে আপনারা কততম? না, দ্যাটস ওকে। আচ্ছা, আমি দুঃখিত। হ্যাঁ, এই কমিটিটা আসলে আমাদের 11তম এই সময়। আচ্ছা, 11 সংখ্যাটা খুব সুন্দর একটা সংখ্যা। আপনারা জানেন যে গত পর্বে আমরা কথা বলেছি বাসা সংগঠনটির সাথে, তাদের পরিষদ দের লোকজন হচ্ছে 11 জন। তো আমি এটা নিয়ে মজা করছিলাম যে ওরা 11 জন, তো আপনাদের এই কমিটিটি। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন, শুনে ভালো লাগলো। 11 খুব আমরাও 11 প্রতিনিধি করছেন। ধন্যবাদ পল্লব ভাই। আপনি যেটা বলতে চাইছিলেন, এটা এখন আরো আমি কোয়েশ্চেনটা আরো ক্লিয়ার করে বলি আপনাকে। সেটা হচ্ছে যে শুরুতে আপনাদের কার্যক্রম কি ছিল? মানে আপনি তো এই কমিটিতে আছেন, বাট নিশ্চয়ই আপনার জানা আছে অতীতে কি কি ছিল, এখন ক্রমান্বয়ে কি কি সংযোজন হয়েছে। ধন্যবাদ নদী আপু আবার আপনাকে। তো আমাদের আসলে বেশিরভাগ অনুষ্ঠানে আমরা শুরু করেছিলাম প্রথম দিকে 2004 থেকে, যে আঙ্কেল আপনাকে বললো। তো বেশিরভাগ প্রোগ্রামই এখনো আমরা ঠিকঠাক মতো করতেছি, কিন্তু যেটা আমরা সংযোজন করেছি নতুন কিছু অনুষ্ঠান আমরা এখনো সংযোজন করেছি আমাদের পুরনো অনুষ্ঠানের সাথে। কিন্তু আমি যেটা এটা বলতে চাই যে আগের যে প্রোগ্রামগুলো আমরা করতাম, সেটা যেহেতু বাংলাদেশিদের পরিমাণ এবং আমাদের মেম্বারও অনেক কম ছিল, তো আমরা অনেক ছোট পরিসরে করতাম। কিন্তু এখন যেটা আমাদের মেম্বারও অনেক বেশি হয়েছে এবং আমাদের বাংলাদেশি বসবাসকারী বাংলাদেশিরাও অনেক বেশি এখন এখানে আমাদের অ্যাডলেডে। আপনি কতদিন ধরে মানে এই সংগঠনের সাথে আছেন, মানে পজিশনের বাইরে আপনার ইনভলভমেন্ট কতদিন? পজিশনে আমি আসলে 2004-এ প্রথম অ্যাডলেডে আসি এবং তখন থেকেই আমি সাবকার সাথে জড়িত ছিলাম। তার মানে আপনার জানার কথা, মানে শুরুতে আমি যেটা জানতে চাইছিলাম, শুরুতে কি কি প্রোগ্রাম সাবকার ছিল না যা আপনারা এখন ক্রমান্বয়ে যুক্ত করেছেন?
আচ্ছা, এখন যেমন একটা জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা এখন নিয়মিত কনসুলার বাংলাদেশ হাই কমিশনের কনসুলার ক্যাম্প করি, যেটা আগে ছিল না। আমরা এখন গত 2 বছর যাবত ব্লাড ডোনেশন প্রোগ্রাম করতেছি বিজয় দিবস মানে গত 2 বছর যাবত এটা আমরা করতেছি, এবং এবছরও আমরা প্রায় 12 জন ভলেন্টিয়ার আসলে আমরা রক্তদান করেছি রেড ক্রসের সিটিতে। আরেকটা জিনিস আমরা গত 2 বছর যাবত বিজয় দিবস উদযাপন করতেছি, যেটা নাকি আমরা অনেক বড় পরিসরে গত 2 বছর যাবত বিজয় দিবস করে যাচ্ছি। এবং গত বছর আপনি জানেন, আঙ্কেল যেহেতু বলেছে যে 11 এইটা আমাদের 11তম কমিটি, তো গত বছর আমাদের সাবকার 1 দশক পূর্তি হয়েছে, এবং সেই পূর্তি উপলক্ষে আমরা একটা বাংলা ম্যাগাজিন সাবকার পক্ষ থেকে করেছিলাম। এবং এই বছরও আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা জানি না কতটা সফল হব। আচ্ছা, আমরা ভবিষ্যৎ প্ল্যানিং এ এটা অবশ্যই শুনবো। সেটা করার জন্য ধন্যবাদ পল্লব ভাই। আপনারা কি কেউ আরো কিছু যুক্ত করতে চান, মানে সংযোজিত হয়েছে এমন কিছু বাদ পড়লো কি এই মুহূর্তে মনে পড়ছে? শামীম ভাই, অভি, ফারহান আপা, যদি কিছু মনে না পড়ে তাহলে আমি আরেকটা গানে চলে যাচ্ছি, আপনারা মনে করতে থাকুন। শ্রোতা, বাংলাদেশের 2 জন কিংবদন্তি তুল্য শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনলেন এই গানটি। শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন।
ছিলাম সাবকার আজ কজন অতিথির সাথে। পল্লব ভাই, লাস্ট যে প্রশ্নটা দিয়ে আমি শেষ করেছিলাম সেটি হচ্ছে যে আর কি কি আপনারা সংযোজন করেছেন, মানে যেটা হয় রেগুলার কিছু প্রোগ্রাম আপনাদের সবসময় ছিল, এটা সবাই জানে যে বিজয় দিবস উৎসব বা এই প্রোগ্রামগুলো সবসময় সব সংগঠন করে থাকে। আপনারা আসার পর হয়তো সদস্য সংখ্যা বেড়েছে, বড় অঙ্গিকে করছেন, বাট আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি কি সংযোজন করেছেন, শুধু সেইটুকু। সো এমন কিছু কি যুক্ত করতে চান, বাদ পড়েছে এমন কিছু? হ্যাঁ নদী আপু, একটা জিনিস আমাদের হঠাৎ করে মনে পড়লো আসলে, যে আমরা গত বছর বাংলাদেশি কমিউনিটিতে অ্যাকচুয়ালি অবদান রাখার জন্য আমরা কয়েকজন বাংলাদেশিকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম, এবং 3 জন বাংলাদেশিকে আমরা সিলেক্ট করেছিলাম যে বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখার জন্য। 3 জনের নাম আমি একটু বলতে চাচ্ছি। তো আমাদের বর্তমান চেয়ারপারসন ডক্টর আবু সিদ্দিক মিয়া উনি ছিলেন, এবং ডক্টর মনিরুজ্জামান ভাই, এবং রাজা ভাই, এই 3 জনকে আমরা কমিউনিটি অ্যাওয়ার্ড দিয়েছিলাম, এবং ভবিষ্যতে অলসো আমরা চেষ্টা করব যে এরকম অবশ্যই ভালো কাজে আমাদের উৎসাহ সবসময় থাকবে। এটি খুব প্রশংসিত একটি কাজ ছিল। থ্যাংক ইউ পল্লব ভাই। আমি পরবর্তীতে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের যে একটা পরিচালনা পর্ষদ, সেটা কিভাবে নির্ধারিত হয়, এটি কে বলবেন আপনাদের? আচ্ছা, সেটা বোধহয় আমি উত্তর দেই। জি নদী, তুমি জানতে চেয়েছো যে পরিচালনা পরিষদ কিভাবে নির্বাচিত হয়। জি, প্রতি বছর জুন মাসে সাবকার এজিএম হয়। জি, এজিএম এ একজন ইলেকশন কমিশনার নিয়োগ করা হয়, আচ্ছা, যিনি মে মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আচ্ছা, এজিএম এ উপস্থিত মেম্বারদের গোপন ভোটে কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয় 1 বছরের জন্য। আচ্ছা, কোন ইসি মেম্বার, ইসি মিনস এক্সিকিউটিভ কমিটি মেম্বার, একই পদে 2 বছরের বেশি থাকতে পারবেন না যদি অন্য প্রার্থী থাকে। তা আমাদের আসলে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ 1 বছর, এবং কোনো ব্যক্তি 2 বছরের বেশি কনজিকিউটিভ 2 বছরের বেশি থাকতে পারবেন না যদি অন্য প্রার্থী থাকে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। ঠিক আছে আঙ্কেল, আরেকটা জিনিস আপনি কি কাইন্ডলি অ্যাড করবেন, সেটা হচ্ছে যে এক নজরে যদি আমরা সাবকার কার্যক্রম, মানে পুরো বছরে আপনারা ঠিক কি প্রোগ্রামগুলো করে থাকেন, কোন প্রোগ্রামটা আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে থাকেন, এটা কি পল্লব ভাই আপনি অ্যাড করবেন? জি হ্যাঁ, আমি আসলে আমাদের টোটাল প্রোগ্রামের যে লিস্ট আমরা পুরো বছরে করে থাকি, তো আমাদের এজিএম হওয়ার পরপরই আমরা যেটা করি, আমরা সাবকা অনেক বড় করে একটা ইফতার পার্টি করে, আচ্ছা, যেখানে এই বছরও আমাদের প্রায় অ্যারাউন্ড 500 পিপল ছিল। এটা আমরা বাংলাদেশিদের জন্য একটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় ব্যাপার যে আমরা 500 লোক একসাথে ইফতার করতে পারি, এবং সাবকা এটা খুব সুন্দরভাবে আয়োজন করে থাকে প্রতি বছর। আচ্ছা, এবং প্রত্যেক কমিউনিটি, অন্যান্য বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সবাইকে ইনভাইট করি, এবং সবাই আসে, এবং এটাকে সাকসেসফুল করার জন্য যতটা যা করা দরকার সাবকা এবং অন্যান্য ভলেন্টিয়াররা সব করে থাকে এটার জন্য। আচ্ছা, দ্বিতীয়ত আমরা গত কয়েক বছর যাবৎ বাংলাদেশি হাই কমিশনের সাথে যোগাযোগ করে এখানে আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা আছে তাদের কনসুলার যে কোনো কাজের জন্য এখানে 2 বছর এভরি বছর আমরা প্রত্যেক বছরে 2 বার আমরা এইটা আয়োজন করে থাকি। তো বাংলাদেশি হাই কমিশনারের সাথে আমাদের ডিরেক্ট যোগাযোগ হয়, এবং উনি আমাদেরকে রিকোয়েস্ট করে, এবং আমরা ওনাদেরকে হোস্ট করি এখানে। তো এইটাও সাবকার একটা বড় ব্যাপার। কিন্তু আমরা এটা প্রথম থেকেই আসলে এই আরো যে অনুষ্ঠানগুলো আমরা করতাম, যেমন ঈদ রিউনিয়ন, আমরা 2টো ঈদেই আমাদের যে ছোট ঈদ বড় ঈদ আছে, এই 2টো ঈদে আমরা ঈদ রিউনিয়ন করে থাকি। ঈদের পরে এবছরও আমরা আমাদের কমিটি গঠন হওয়ার পরে আমরা বেশ বড় করে ঈদ রিউনিয়ন করেছি, এবং দ্বিতীয় ঈদ রিউনিয়নটা আমরা একসাথে পিকনিকটাও করেছি আউটডোরে, যেখানে স্পোর্টস ছিল, কালচারাল প্রোগ্রাম ছিল, বিভিন্ন ধরনের প্রাইজ ছিল। তো এইটা একটা। এছাড়া আমরা স্কুলে আমাদের অ্যানুয়াল স্পোর্টস করি, যেখানে বাচ্চারা এবং যে কেউ আসতে পারে। এটা নট অনলি যে আমাদের কমিউনিটি স্কুলের বাচ্চারা, অন্যরাও আসতে পারে এখানে। তারপরে আমাদের আরেকটা প্রোগ্রাম যেটা থাকে নিয়মিত, যদি কেউ অ্যাডলেট ছেড়ে চলে যায়, আমাদের অনেকেই অ্যাডলেট থেকে চলে যাচ্ছে বা যায়, আমরা চেষ্টা করি
সাবকার মেম্বার বা যদি সাবকার বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখে, আমরা চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে ফেয়ারওয়েল দিতে, এবং এটাও আমরা মোটামুটি ওপেন করি এবং আমরা চেষ্টা করি সবাইকে ইনভাইট করার জন্য। এই প্রসঙ্গে আমি জাস্ট একটু বলতে চাই যে জাস্ট কিছুদিন আগে আমরা স্মৃতি ভাবি যে উনি, আপনারা সবাই জানেন ওনাকে, উনি রিসেন্টলি সিডনিতে মুভ করেছেন এবং আমরা সাবকা অনেক বড় করে, আমার মনে হয় অ্যাডিলেডে প্রথম বাঙালি যে এত বড় একটা ফেয়ারওয়েল পার্টি পেল। এছাড়া আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে ব্লাড ডোনেশন এটা আমরা করে থাকি, কিন্তু বসন্ত উৎসব, তারপর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, এই দুটো প্রোগ্রাম এগুলো আমরা আসলে স্কুলে ছোট পরিসরে করি। সব বড় করে করা সম্ভব হয় না, কিন্তু আমাদের দুটো প্রোগ্রাম আমরা অত্যন্ত বড় করে করি। একটা হচ্ছে বিজয় দিবস আর একটা হচ্ছে পহেলা বৈশাখ। বুঝতে পারছি, আমি আমার প্রশ্নের আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে কোন প্রোগ্রামটা আপনারা বেশি এফোর্ট দিয়ে থাকেন। বুঝতেই পারছি এই প্রোগ্রামকে আমরা আসলে বেশি এফোর্ট দিয়ে থাকি এবং এতে যতটা বড় করে আমরা কালচারাল প্রোগ্রাম করা যায়। এবং এই বছর আমরা, আপনারা অনেকেই জানেন যে বিজয় দিবসে আমরা চেষ্টা করেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের সব শহীদদেরকে স্মরণ করার জন্য অ্যাডিলেডে আমরা লাটভিয়ান হলে 20শে ডিসেম্বর অনেক বড় করে বিজয় দিবসের প্রোগ্রাম করেছি। এবং আপনারা যদি জানেন যে সাবকা অ্যাডিলেডে এই এত বড় করে বিজয় দিবসটা প্রথম গত 2 বছর যাবত করে আসছে, এবং এটা আসলেই আমাদের সাবকার জন্য অনেকটা বড় একটা ব্যাপার যে আমরা কমিউনিটি মেম্বার হিসাবে আপনাদেরকে এপ্রিশিয়েট করছি এবং আশা করি এই এইরকম সেলিব্রেশন গুলো অব্যাহত থাকবো। পল্লব ভাই, আপনার কাছে ফিরবো আবার, আরো একটি গান শুনবো এবং আরো বিস্তারিত আলোচনা তো থাকছেই। প্রিয় শ্রোতা, আমি নিশ্চিত এক সময়ের জনপ্রিয় একজন শিল্পী, যার শুরু হয়েছিল প্রিয়াকে খুঁজতে খুঁজতে, তার একটা গান শুনে আসি, ভালো লাগবে। তবে যারা হেডফোনে শুনছেন ভলিউমটা একটু কমিয়ে নিন। যখন তখন আমার দিয়া কাটাইয়ান ঘাস, আমার পাগলা ঘোড়া রে, কই থেকে কই লইয়া যাস। ও আমার পাগলা ঘোড়া রে, কই থেকে কই লইয়া যাস। সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে, ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস পায়ে। আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে, ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস পায়ে। তোরা চরণ প্রভুর মতো আমি কৃত দাস, আমার পাগলা ঘোড়া কই থেকে কই লইয়া যাস। ও আমার পাগলা ঘোড়া রে, কই থেকে কই লইয়া যাস। আমি যারে ভালো বলি তুই কস মন্দ তারে। ও
আমি যারে ভালো বলি তুই কস মন্দ তারে, আমার দেশর হাওয়া তুই নে সুবাতাস, আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস, ও আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস। যখন তখন আমার দিয়া কাটাইয়া নেস ঘাস, আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস, ও আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাস। ব্যাচেলর সিনেমার গান পাগলা ঘোড়ারে শুনলেন আসিফের কণ্ঠে। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা জানেন আজ কথা বলছি অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশি সংগঠন সাপকার সাথে। আছেন এমন 5 জন ব্যক্তিত্ব যারা এই সংগঠনটি এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন সামনে। আছেন ডক্টর আবু সিদ্দিক মিয়া, আছেন হাসান ইমাম, আছেন মোহাম্মদ মাহমুদুর রহমান, আছেন নাজিয়া জরিন হোসেন, আছেন ফারহানা মাহমুদ। প্রিয় শ্রোতা, আবার ফিরছি আমাদের সম্মানিত অতিথিদের কাছে। আমার এই মুহূর্তে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের বাংলা স্কুল কার্যক্রমের কথা যেটি শুরুতেই আমাদের আঙ্কেল বলে দিয়েছেন, সেটি হচ্ছে বাংলা স্কুল কার্যক্রম কবে থেকে শুরু হলো, কিভাবে চলছে এবং প্রত্যাশিত সাড়া কি পাচ্ছেন কমিউনিটি থেকে? গোটা বাংলা স্কুল কার্যক্রমটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ নদী আপু, ধন্যবাদ আরবিএর সবাইকে, আর যারা শুনছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যেমন সিদ্দিক ভাই অলরেডি বলে ফেলেছেন যে 2004 সালে এই বাংলা স্কুলে যাত্রা শুরু হয়েছিল এজিএম এর মাধ্যমে 4 জন মেম্বারকে নিয়ে। তো আমি ওই প্রসঙ্গে না যে আপনি যেটা বলেছেন যে কার্যক্রম কেমন চলছে, তা আমি মনে করি আমি খুবই আশাবাদী, এবং আমি যখন দেখি যে সবাই আসছে, বাচ্চাদের নিয়ে আসছে এবং বাচ্চারাও খুব এনকারেজড হয় যখন বাংলা স্কুলে আসে। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভাষা, সংস্কৃতি এবং কালচারটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা সেটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং প্ল্যাটফর্মটাকে আরো বেশি স্ট্রং করতে পারে। ফারহানা, আপনি কি কাইন্ডলি বলবেন, মানে আপনাদের কার্যক্রমটা আরেকটু ডিফাইন করে বলেন যে কোন দিন আপনারা বসেন, বাচ্চারা কতটা সময়ের জন্য আসে, কারা পড়ায়, কি পড়াচ্ছে? অবশ্যই আমরা প্রতি রবিবার মানে ডে লাইট সেভিং যখন শুরু হয় তখন সময়টা একটু ডিফারেন্ট। যেমন আমরা 4টা থেকে শুরু করি, সেই সময়টা 4টা থেকে 6টা বা বিভিন্ন প্রোগ্রামের কারণে রিহার্সাল হতে পারে, সেক্ষেত্রে টাইমটা মানে ছুটির টাইমটা নির্ধারিত থাকে না, সেক্ষেত্রে আমরা কিছুটা এক্সটেন্ড করি, যতক্ষণ ভালো লাগে। আমরাও একটু গল্প গুজব করি, চা খাই, মানে অনেক রকম গেট টুগেদার হয়, মতের আদান প্রদান হয়, সুবিধা হয়, অনেক সময় অনেক কার্যক্রম আমরা এগিয়ে নিতে পারি ওই বাংলা স্কুলের মাধ্যমে। আর উইন্টার সময় যেটা হয় সেটা হলো 3টা থেকে 5টা। এছাড়াও রমজান মাসের টাইমটাও আমরা একটু সমন্বয় করে নিই ইফতারের কারণে। তো এই মোটামুটি, তো আমার মনে হয় আমাদের যারা মেম্বার, বাংলা স্কুলের যারা মেম্বার এবং যারা টিচার আছেন সবাই খুবই, আমি বলবো যে খুবই ইফেক্টিভ, যে বাংলা স্কুলটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া। বাংলা শিক্ষা যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আমাদের বাচ্চাদের জন্য খুবই কঠিন হয়ে যায় এই বিদেশে এসে, তো আমরা খুবই সবাই চেষ্টা করি সাথে সাথে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার রক্তিম ইতিহাস, ভাষা আন্দোলনের বিষয়টা আমরা চেষ্টা করি তাদের মধ্যে। আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো। যেটা হচ্ছে যে আপনার মানে আপনি তো এখন আপনার পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, তা আমি একটু কালচারাল সেক্রেটারির কাছে আসি এই বিষয়ে। তো আপনার কি মনে হয় শামীম ভাই, যেটা হচ্ছে যে বাংলা স্কুলের যে এই কমিউনিটি থেকে যে সাড়া, সেটা কি আপনারা যথেষ্ট পাচ্ছেন? মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ নদী আপা। এই প্রসঙ্গে আমি ফারহানা ভাবির সাথে একটু অ্যাড করব যে আমাদের এখানে যত বাচ্চারা আছে, সত্যি কথা বলতে কি আমরা প্রচুর মানে তাদের কাছ থেকে যেমন সাপোর্ট পাচ্ছি, এবং অন্যান্য কমিউনিটির যত মেম্বার আছে তারা এই প্রোগ্রামগুলো দেখে অনেকে উৎসাহ ফিল করছে, এবং আমরা এই বাচ্চাদেরকে যে সকল গান অথবা নাচ অথবা বাংলা শব্দবাস এগুলো শেখাচ্ছি, পরবর্তীতে কিন্তু এগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো পারফর্ম করে তারা। সত্যি কথা বলতে যে বাচ্চারা যখন কোরাসে চলে যায়, এবং এটা আপনি দেখবেন এবার আমরা লাস্ট একটা প্রোগ্রাম করলাম, অনেক বাচ্চা শুধু এই বাচ্চাদের গান শুনে কিন্তু আগ্রহ ফিল করছে, এবং আমি লাস্ট মান্থে অনেকে কিন্তু বাংলা স্কুলে তারা হাতে ঘড়ি বা এনরোল করছে, হুইচ ইজ ভেরি গুড। মানে এটা মানে আমি মনে করি যে এটা একটা বিশাল ইফোর্ট, যে এই কারণে আমরা কিন্তু অনেকেই পজিটিভলি ইম্প্যাক্ট পাচ্ছি। এবং
যারা সত্যি কথা বলতে, আমি আমার মেয়ের কথাই বলি, আচ্ছা, সত্যি কথা বলতে ও কিন্তু এই বাংলা যারা গান গাচ্ছে এদেরকে দেখে সে বলছে বাবা আমি এখন থেকে বাংলা বলবো। আচ্ছা, সো মানে যেটা আমার কিন্তু আর ওকে জোর করে বাংলা শেখাতে হচ্ছে না। সো আমার মনে করি যে স্কুলের এই অবদানটা আসলে একটা বিশাল মানে ভালো একটা জিনিস, যার কারণে আমরা কন্টিনিউ করতে পারি। খুবই ভালো লাগলো, আপনারা এভাবে নিরন্তর লেগে থাকুন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাপোর্ট দিয়ে যাব এবং আশা করি কমিউনিটির প্রত্যেকে আপনাদের এটা এপ্রিশিয়েট করবে। ফারহানা আপা, আমি আরেকটা গানে যাচ্ছি, আবার ফিরছি, একটা গান হয়ে যাক। ছেড়ে বাতাসে মেঘলা দিন আসে, উতলা খেয়ে আমি কার কে যায় আসে, জলে কি হারাবে বর্ষায় উড়ো উড়ো মন, তুমি কি হাত বাড়াবে। ছেড়ে বাতাসে মেঘলা দিন আসে, উতলায় আমি কার কি যায় আসে, জল কি হারাবে বর্ষায় উড়ুড়ু মন, তুমি কি হাত বাড়াবে। বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে, এমনই মন কি খোঁজো। মেঘে মেঘে যে উতলা মনটা, মেঘে মেঘে যে উতলা মনটা, আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে। উতলা এই মন কি ভাবে সারাক্ষণ, তুমি কি মনটা বোঝো। বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে, এমনই মন কি খোঁজো। মেঘে মেঘে যে উতলা মনটা, মেঘে মেঘে যে উতলা মনটা, আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে। ছেড়ে বাতাসে মেঘলা দিন আসে, উতলা এই আমি কার কে যায় আসে, জল কি হারাবে বর্ষায় উড়ুড়ু মন, তুমি কি হাত বাড়াবে। শ্রাবণে শ্রাবণে বর্ষা গোপনে এসে কি যাবে চলে, কিসের কারণে উড়ে যায় শুধাবো কখনো দেখা হলে। উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা, উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা, আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে। শ্রাবণে শ্রাবণে বর্ষা গোপনে এসে কি যাবে চলে, কিসের কারণে উড়ে যায় শুধাবো কখনো দেখা হলে। উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা, উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা, আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে। ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে, ফাহমিদা ও বাপ্পার কণ্ঠে শুনলেন মিষ্টি এই গানটি আপনাদের সাবকার সাথে যুক্ত আছেন এমন সব যুগল এবং আমাদের সকল রোমান্টিক শ্রোতাদের জন্য নিবেদিত হলো এই গানটি। আশা করি ভালো লাগলো আপনাদেরও প্রিয় শ্রোতা যেখানে ছিলাম। আমি বোধহয় বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আছি সাবকার কজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে, এবং সাবকা হচ্ছে আমার জানা মতে এডিলেডের আপনারা বোধহয় দ্বিতীয় বাংলাদেশি কমিউনিটি।
আমি কি ঠিক বললাম আঙ্কেল? আচ্ছা, আমি বোধহয় ভুলবশত একবার প্রথম বলে ফেলেছি, আমি নট শিওর। যাই হোক, ফারহানাপা, যেখানে ছিলাম আপনার কাছে ফিরি, সেটা হচ্ছে বাংলা স্কুলের কথা হচ্ছিল। আপনি কি আরো কিছু যোগ করতে চান আপনার স্কুলের কার্যক্রম বিষয়ে? হ্যাঁ, অবশ্যই একটু যোগ করতে চাই, সুযোগটা হাতছাড়া করতে চাই না। আপনার মাধ্যমে, আরবি এর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, যারা শুনছেন শ্রোতা মণ্ডলী, তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো তারা যেন তাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের বাংলা স্কুলে প্রতি রবিবার আমাদের সাথে যোগদান করেন। আপনার কথা শুনে ওই হুমায়ুন আহমেদের ওই যে স্কুলে যাওয়ার কুদ্দুস বয়াতির মতো বলতে ইচ্ছে করছে, কি যেন গানটা ছিল এই মুহূর্তে মানে আরো দিন আছে। আপনার এই আহ্বান আমাকে অন্য একটা জিনিস রিমাইন্ড করিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ ফারহানাপা। আমি অভির কাছে আসতে চাই। অভি, যেটা বলছিলাম যে এখন পর্যন্ত সাবকার সদস্য সংখ্যা ঠিক কত, তুমি কি বলতে পারবে এটি? হ্যাঁ, ধন্যবাদ নদী আপা। আর যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ, সাবকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে সদস্য সংখ্যার কথা যদি বলি, আমাদের সাবকার সদস্য সংখ্যা তো অসংখ্য। সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি যারা আছেন সবাই সাবকার সদস্য, হয়তোবা সবাই সক্রিয় সদস্য নন, বাট আমরা মনে করি আমরা একটা বিরাট পরিবার। বাংলাদেশের সবাই যারা সাউথ অস্ট্রেলিয়ায় আছেন সবাই সাবকার সদস্য। কিন্তু যদি কার্যকরী সদস্য বলেন, মানে যারা নিয়মিত আমাদেরকে তাদের সাহায্য সহযোগিতা দিয়ে এবং মানে হাতে কলমে ফর্মালি মেম্বার হয়ে, সেরকম যদি বলেন আমাদের সদস্য সংখ্যা 200-র মতো, এবং এটা এবছর অনেক বাড়ছে, আমরা অনেক নতুন সদস্য পাচ্ছি এবছর। তো হ্যাঁ, আমাদের অর্গানাইজেশন ধীরে ধীরে বড় হচ্ছে। আচ্ছা, আমি এক্স্যাক্টলি নিবন্ধিত সদস্য সংখ্যা জানতে চাচ্ছিলাম। আমি জানি যে মেন্টালি তোমাদের সাথে অনেকেই আছে, অবশ্যই সবাই আছে এবং থাকবে। আচ্ছা, সদস্য হতে হলে ঠিক করণীয় কি? সদস্য হতে হলে মূলত করণীয় যেটা, আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয়, এবং ওই ফর্মটাতে একটা নমিনেশনের ব্যাপার আছে। তার মানে একজন সদস্যকে নমিনেট করতে হয়, মানে নমিনেট করে দিলে তারপরে সেটা আমাদের কাছে চলে আসে, এবং অবশ্যই সদস্য ফির ব্যাপারটা আছে, সেটা সদস্য ফি দেওয়ার পরে ফর্মটা চলে যায় বা আবেদনটা চলে যায় হচ্ছে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে, সেখানে ওটা অ্যাপ্রুভাল হয়, এবং obviously after that মানে সদস্য পদ নিশ্চিত হয়ে যায়। আচ্ছা, এই বিষয়ে আমি একটা ছোট্ট জিনিস আমি সিদ্দিক আঙ্কেলের কাছে জানতে চাইবো। আমি তোমার কাছে আবার ফিরছি। আঙ্কেল, আপনাদের সদস্য হতে গেলে আপনারা, আমি জানি যে এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট তারপরও আপনারা মানে এডিলেডে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্যই কি সাবকার এই প্ল্যাটফর্ম, মানে সাবকার সদস্য কি যে কেউ হতে পারবে, নাকি আপনাদের সদস্য হতে গেলে কোনো ব্যারিয়ার আছে? আমাদের সাবকার সদস্য হতে হলে শুধু বাঙালি বা বাংলাদেশি হতে হবে এমন কোনো কথা নেই। সে যদি স্পাউস হয় কোনো বাঙালি বা বাংলাদেশির, আচ্ছা, তাহলে অন্য এথনিক গ্রুপ বা ন্যাশনালিটির হলেও সদস্য হতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা নতুন, যারা ইমিগ্রেন্ট, যারা এইমাত্র আসলো ছাত্র, ওরাও মেম্বার হতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমি আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চাইছিলাম যে এই ধরনের সংগঠনগুলো সবসময় বলে থাকে যে উই আর নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে পলিটিক্যাল বা রিলিজিয়াস কোনো আলোচনা কোনো সংগঠনে অ্যালাউ করা হয় না, সেটা সংগঠনের বৃহৎ স্বার্থেই। বাট আমি তারপর জানতে চাচ্ছিলাম যে আপনারা কি বাংলাদেশের মূল মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপনারা একমত কিনা, সেই জিনিসটা আপনাদের এই সাবকাতে প্র্যাকটিস হয় কিনা, আমি ঠিক সেটা জানতে চাচ্ছিলাম। আসলে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা সত্যি আমরা একটা নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটা আমাদেরকে লিখতে হবে, এবং আমরা এটাই ফলো করি। তবু যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশের অভ্যুদয় একটা গৌরবময় ইতিহাসের মাধ্যমে, সুতরাং আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এবং এইটা আমি মনে করি যে সাবকার সদস্যরা এই ৭১-এর চেতনা অবশ্যই বিশ্বাস করে, লালন করে, ধারণ করে, এবং এটা ওরা লালন করে এবং ধারণ করে। আর বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে সাম্যের উপর ভিত্তি করে একটি শোষণহীন ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করা, যাতে ধর্ম, বর্ণ ও জেন্ডার নির্বিশেষে সকলে সম্মানের সাথে সমান অধিকার নিয়ে বাস করবে শান্তিপূর্ণভাবে। ঠিক তাই। এবং আমি এটাও মনে করি যে অস্ট্রেলিয়ার যে চেতনা অনেকটা বাংলাদেশের যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কাছাকাছি কিংবা হয়তোবা একই। যেমন আমি এটা বোঝাতে চাচ্ছি যে অস্ট্রেলিয়ার চেতনা হচ্ছে একটি ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা কায়েম করা, যাতে বিভিন্ন সাংস্কৃতিক বা এথনিক গ্রুপ একে অন্যকে জানবে, বুঝবে ও সম্মান করবে। মূলত বাংলাদেশের স্বাধীনতা চেতনার সাথে
অস্ট্রেলিয়ার চেতনার মৌলিক কোনো পার্থক্য আমি দেখি না। জি জি আঙ্কেল, আমি আমার প্রশ্নের উত্তর অনেক মানে আমার অপ্রত্যাশিত বলবো, কারণ অনেক সুন্দরভাবে আপনি গুছিয়ে বলেছেন। আমি ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, বাট আঙ্কেল অনেক ডিফাইন করে বলেছে। অভি, তুমি ছোট্ট করে বলবে কি তোমাদের সাবকার ফিউচার প্ল্যানিংটা যদি একটু এক নজরে বলে যাও। আপু, অবশ্যই আমাদের এক্সপ্যানশনের প্ল্যান, আমরা অনেক কিছু চাই। আমাদের মেইন ফোকাস কিন্তু আসলে আমাদের বাঙালি মানে বাংলাদেশিরা যারা এখানে আসছেন, মূলত আমাদের আমরা অনেক নতুন কিছু শুরু করতে যাচ্ছি। যারা নতুন বাংলাদেশি আসছেন তাদেরকে নিয়ে প্রথমে আসার পর আসলে বাঙালিরা কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করেন। তো আমরা চাচ্ছি যে কিছু মাইগ্রেন্ট সেটেলমেন্ট ইনফরমেশন সেশন বা নিউ অ্যারাইভালদের হেল্প করার জন্য আমরা অনেক কিছুই করি। বাসা ঠিক করে দেওয়া বলেন বা নতুন বাজারঘাট কোথায় কি এগুলো চিনিয়ে দেওয়া, এগুলো সবই করি। বা এগুলো আরেকটু বেশি এক্সপ্যান্ড করে, মানে ধরেন যদি আমরা একটা সেশনের মাধ্যমে তাদেরকে এক মানে কয়েকদিন পর সেশন রান করতে পারি, এ ধরনের কিছু। বিজয় দিবসটা তো পল্লব ভাই বলেছেন, যেটা গত 2 বছর করে করছি। ইচ্ছা আছে সামনে 21শে ফেব্রুয়ারিটাকে বড় করার, কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। আমাদের এটা অনেক বিশাল জিনিস, যেটা আমরা কিনা অনেক গর্ব নিয়ে বলতে পারি যে আমাদের জন্য আমরা চাই সবাই আমাদের সাথে ইনভলভ হোক এবং আমরা সবাই মিলে বড় কিছু একটা করি। এবং আমাদের যেটা পার্মানেন্ট শহীদ মিনার থাকে, দ্যাটস গোনা বি গ্রেট। এটা মানে অসম্ভব ভালো কিছু হবে এবং আমরা চাই এটা নিয়ে আমরা কাজ করি। তারপরে মাইগ্রেন্টদের মানে ধরেন ব্যবসা, ব্যাংকিং, এইসব ব্যাপারে হেল্প করার জন্য আমরা অনেক কাজ করছি। যেমন রিসেন্টলি আমরা ওয়েস্টপ্যাক ব্যাংকের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যে হোম লোনের ক্ষেত্রে বলেন, পার্সোনাল লোনের ক্ষেত্রে বলেন, আমরা তাদেরকে সাহায্য করতে পারি, হেল্প মানে আমরা তাদেরকে রেফার করতে পারি। এই ধরনের মানে এই ধরনের কিছু অলরেডি হয়েছে চুক্তিবদ্ধ আমরা। এছাড়া আরো কিছু ব্যাপার, যেমন আমরা অনেকেই কিন্তু ধরেন আসছি কিন্তু প্রথমেই প্রফেশনালি জবে ঢুকতে পারছি না, অনেক সময় লেগে যাচ্ছে। তো ওইসব ক্ষেত্রে তাদের একটা মানুষকে প্রফেশনালি তৈরি করার জন্য ধরেন একটু সিভি রাইটিং সেশন, বা কেউ একটা ভালো একটা কোর্স করেছে, সে আমরা ধরেন মায়োব সে ফর ইনস্ট্যান্স, এটা একজন জানে, সেটা দিয়ে ভালো চাকরি পাওয়া যেতে পারে। তো ওই ধরনের কোর্সগুলো যদি আমরা শুরু করতে পারি, আমাদের এগুলো প্ল্যানিং এ আছে, আমরা করছি। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ না করেই পারছি না, সেটা হচ্ছে যে SIR ভিসা নিয়ে অনেকের কিন্তু খুব সমস্যা হচ্ছে। যারা SIR ভিসা এসছেন সেখান থেকে পার্মানেন্ট হওয়ার জন্য একটা লম্বা একটা সময় লেগে যাচ্ছে। এবং এইটার ব্যাপারে কিন্তু আমরা সেনেটরের কাছে, সেনেটর অ্যালেক্স গ্যালেচার, ওনার কাছে আমরা লিখিত একটা অ্যাপ্লিকেশন করেছি এবং সেটার মাধ্যমে আমরা কিছুটা সাড়াও পেয়েছি। ধীরে ধীরে মানে জিনিসটা এখন মানে মোটামুটি একটা ভালো দিকে যাচ্ছে। উনি ইমিগ্রেশন মিনিস্টারের কাছে ব্যাপারটাকে পাঠিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপের জন্য, এবং কিছু কিছু মানুষের কেস কিন্তু ধীরে ধীরে আগে বাড়ছে। আমরা মানে মোটা কনসিডার করছে, সবারটা হচ্ছে আমি সেটা বলি না, কিন্তু অ্যাটলিস্ট শুরু হয়েছে, আমরা এটা করেছি এবং আমরা সামনে আরো মানে করব। এবং অন টপ অফ দ্যাট, বিশেষ করে যে কারণে আমাদের আশা, আমাদের বাচ্চারা, আমরা এত সুন্দর কিছু প্রোগ্রাম আমি মনে করি যে আমরা উপহার দিচ্ছি, যে আমাদের অনেক বেশি বাচ্চারা বাংলা কমিউনিটি স্কুলে আসছে এবং আমাদের এখন প্রচুর ভলান্টিয়ার এবং বাচ্চারা অনেক মানে ভালোভাবে মানে তারা আমাদের সাথে ইনভলভড। এবং এই প্রসঙ্গে, যদিও প্রসঙ্গতে আসলে যাই না, আসলে মিলছে না, তারপরও আমাদের ভলান্টিয়ারদেরকে আমি থ্যাঙ্কস দিতে চাই। এত অসাধারণ ভলান্টিয়ার গ্রুপ, সবাই এত বেশি মানে আমাদের সাথে হেল্পফুল এবং আসলে আমরা খুবই সৌভাগ্যবান সত্যি কথা বলতে গেলে। এই বন্ডিং গুলো দিনে দিনে বাড়ছে, আরো বাড়বে, আমরা সেই প্রত্যাশাই করি। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM এ। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30টায়। আর হ্যাঁ, মিস করা অনুষ্ঠানগুলো শুনতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, এই হচ্ছে আমাদের স্লোগান। অর্ণব ও আনুষে আনাদিলের কণ্ঠে আরো একটি গান হয়ে যাক। প্রিয় শ্রোতা, হেডফোনে যারা শুনছেন ভলিউমটি কমিয়ে নিন। সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মন রে গুনে করলো জর, মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মন রে গুনে করলো জর, আমি কি করে বাস করি আমার মন
প্রিয় শ্রোতা, আমরা আছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও সবগুলো গান আপনাদের পুরো শোনাতে পাচ্ছি না, আপনারা আলাদা করে শুনে নেবেন। একদম শেষ পর্যায়ে এসে কালচারাল সেক্রেটারির কাছে যাচ্ছি। শামীম ভাই, আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন। একজন আপনি সাবকার কালচারাল সেক্রেটারি, আপনি বলবেন কি কালচারালি এখানে কমিউনিটিতে সাবকা কতটা ইনফ্লুয়েন্স রাখছে বা কি করছে, আপনি কিভাবে ভাবছেন বিষয়টা? আচ্ছা, এটা খুবই চমৎকার একটা কোশ্চেন, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা অ্যান্সারটা খুবই টাফ। কারণ এটা আসলে একটা ফিলিংস এর ব্যাপার যে মানুষ একটা জিনিসটাকে কিভাবে দেখছে। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হচ্ছে সমস্ত বাঙালিকে আমরা একটা ডিফারেন্ট কিছু উপর দেব। শুধু তাই না, সেটা যেই প্রোগ্রামটা যেই কারণে হচ্ছে সেই থিমটাকে আমরা মেনলি বজায় রাখার চেষ্টা করি। বিজয় দিবসের প্রোগ্রাম হলে সেখানে আমাদের স্বাধীনতা এবং সেগুলো আমরা পুরো থিমটাকে ওইভাবে সাজাই। পয়লা বৈশাখের হলে আমরা সেরকম বসন্ত এবং পয়লা বৈশাখকে হাইলাইট করি। সো আমাদের মেইন থিমটা এইভাবে থাকতেছে। আমি এই প্রসঙ্গে একটা ডিফারেন্ট একটু গল্প বলি, অল্প সময় নিব, বেশিক্ষণ না। সেটা হচ্ছে আমাদের ফিলিংসটা আসলে ডেফিনেটলি পজিটিভ। তো আমরা সবাই বাংলাদেশ থেকে আসছি। আপনারা জানেন যে বাংলাদেশে যারা আমরা বাজার সদাই করি তাদের মেপে দেওয়ার একটা ব্যাপার থাকে। পাশাপাশি দুইটা দোকানদার দাঁড়ায় আছে, তারা সবসময় মনে করেন আপনার আঙ্গুর বিক্রি করতেছে। তো ওইখানে যাওয়ার সময় এক ভদ্রলোক এক দোকানে খুব ভালো বিক্রি হচ্ছে, আরেক দোকানে কম। তো যেই দোকানে কম বিক্রি হচ্ছে সেই ভদ্রলোক অসহায় হয়ে তার দিকে তাকিয়েছে বারবার যে কেন ওরটা বেশি বিক্রি হচ্ছে, আমারটা কম। তো সেই জন্য সে একজন আপনার সিআইডি অফিসার রাখলো, সে খেয়াল করবে যে কিভাবে কেন ওরটা বেশি সেল হচ্ছে। তো সেটা দেখার জন্য সেই ভদ্রলোক দুইটা কাস্টমার দেখছে, দেখার পরে সে ডিক্লেয়ার করে দিছে যে এই কারণেই তোমারটার সেল কম। তো সে বললো কেন, ঘটনাটা কি? তো সে দেখলো যে একটা কাস্টমার আসছে, তো যেই ভদ্রলোক কম সেল হয় তার কাছে আসছে যে 1 কেজি আঙ্গুর দিতে। তো সে পালা পাথরে আঙ্গুর মাপতেছে, প্রথমে সে অলমোস্ট 2 কেজি আঙ্গুর উঠে ফেলছে এবং একটা করে আঙ্গুর রেখে দিচ্ছে, তারপর 1 কেজি দিয়ে দিছে। তো ওই ভদ্রলোক দেখলো, পাশের যে দোকানদার তার কাছে আবার ওই ভদ্রলোক গেল কেনার জন্য, সে তাকে প্রথমে 200 গ্রাম দিছে, তারপর 500 400 এইভাবে দিতে দিতে এক পর্যায়ে 1 কেজি। তো তখন সে বললো পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, যে ভদ্রলোক প্রথমে আপনার থেকে নিচ্ছে সে দেখতেছে আপনি আঙ্গুর তাকে দিচ্ছেন না, শুধু রেখেই দিচ্ছেন, অর্থাৎ ব্যাপারটাকে নেগেটিভলি হাইলাইট করা হচ্ছে। আর যে ভদ্রলোককে 200 কেজি 200 মিলিগ্রাম ফার্স্ট দেওয়া হচ্ছে সে বলতেছে যে এই দোকানে আমি বারবার যাবো, কারণ ও গেলেই ও বারে দুজনে 1 কেজি নিচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে পারসেপশন। সো আমি মনে করি যে সাবকার প্রোগ্রামগুলোতে বাঙালির এই পজিটিভনেসটা আছে, যে দে ফিল যে উই আর অ্যাকচুয়ালি গিভিং দ্য বেস্ট। আমি একটা লাইন অ্যাড করি, আমরা দেওয়ার জন্য আছি, আপনারা আসুন আমাদের কাছে নিন, আমরা নিয়ে বসে আছি, আপনারা আসবেন, আমরা সবাইকে আপনাদেরকে সার্ভ করব, এটার জন্যই আমরা আছি। প্রত্যেককে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি। আমি আসি আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনার একটা ছোট্ট মেসেজ দিয়ে শেষ করতে চাচ্ছি আজকে। আঙ্কেল, অ্যাডিলেডে বসবাসরত সকল বাংলাদেশির প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সাবকার সদস্য হন এবং সাবকা আয়োজিত অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। আমি জানি আপনি আপনার ভাষা, সংস্কৃতি ও জীবন দর্শন নতুন প্রজন্মের মধ্যে রেখে যেতে চান। এই চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার উপায় বাংলাদেশি কমিউনিটি স্কুলে আপনার সন্তানের উপস্থিতি এবং সাবকার কার্যক্রমে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য সাবকা এগিয়ে আসবে। আপনার প্রয়োজনে সাবকা সরকারি কর্মচারী, মন্ত্রী ও সিনেটরদের দ্বারস্থ হতেও কুণ্ঠাবোধ করবে না। আমি আশা করি সাবকাতে যোগ দিয়ে ও আপনার শিশুকে বাংলাদেশি কমিউনিটি স্কুলে পাঠিয়ে সঠিক সিদ্ধান্তটি নেবেন। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজ তবে বিদায় বলি, বিদায়ের সময় হয়ে গেছে। আপনাদেরকে রেডিও বাংলার পক্ষ থেকে আরো একবার কৃতজ্ঞতা। অন্য একটি খবর দিয়ে শেষ করছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের যে স্রষ্টা গীতিকার তিনি আর আমাদের মাঝে নেই। তিনি বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ হালদার। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ তবে শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। বাঁধন ছেড়ার
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আর এসেছে সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, শোষণের দিনে শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, শোষণের দিনে শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।